নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। আজকে আমরা কলকাতা পুলিশের মক টেস্ট অ্যানালাইসিস করব। ইনফ্যাক্ট এখানে আমরা কিভাবে মক টেস্ট অ্যানালাইসিস করতে হয় না করতে হয় সেই জিনিসটা বলে দেবো, যেন তোমরাও নিজে থেকে মক টেস্ট অ্যানালাইসিস করতে পারো। আর আমরা আমাদের যে মক টেস্ট সিরিজ চলছে, সেই মক টেস্ট সিরিজের আজকে যে 9 নম্বর মক টেস্টটা হয়েছিল এর আগের রবিবার, সেই মক টেস্টের আজকে আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি, যেন তোমরা এই অ্যানালাইসিস থেকে দেখে বুঝতে পারো যে কিভাবে তোমাদের অ্যানালাইসিস করতে হবে। আর যে ধরনের কোশ্চেন হয়েছিল সেই ধরনের কোশ্চেন তোমাদের যদি এক্সামে, মানে ডাইরেক্ট কলকাতা পুলিশের এক্সামে যদি এরকম এক্স্যাক্টলি কোশ্চেন হয়, তাহলে সেই দিক থেকে এক্সামের কাট অফ কেমন যাবে, মানে এক্সাম কাট অফ কেমন যাবে সেটা বলবো। এবং আমরা মানে আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, তোমাদের চাকরি পাওয়ার জন্য যে কাট অফটা লাগবে, দেখো কাট অফ দু ধরনের হয়। একটা এক্সামে যে কাট অফটা যায় সেই কাট অফে কিন্তু কেউ চাকরি পায় না, ঠিক আছে, যারা কাট অফের গায়ে গায়ে নাম্বার থাকে, কাট অফের থেকে অনেকটা এক্সট্রা নাম্বার তারা যদি নিয়ে আসতে পারে তবে গিয়ে তাদের চাকরিটা হয়। তাহলে সেই দিক থেকে আমাদের এই কাট অফটা, মানে যেটা আমরা কাট অফটা বলবো, এই কাট অফটা হবে যেন তোমরা চাকরি পেতে পারো যে নাম্বারটাতে, সেই নাম্বারটা আমরা বলবো অ্যাজ আ কাট অফ হিসেবে। তাহলে আমাদের কাট অফ যারা ক্লিয়ার করছো তারা ডেফিনেটলি তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের এখানে চাকরি পাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে। তো সেই দিক থেকে চলো আমি আগে তোমাদের এখানে কিছু মানে কারা কারা টপ করেছে না করেছে সেটা আমি দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের এই কাট অফ ফাট অফ নিয়ে আসছি এবং এর সঙ্গে আমরা একটা রিভিউ দেখে নেবো। ঠিক আছে, দেখো এখানে টপ করেছে সুমন মন্ডল বলে একজন টপ করেছে, দেখতে পাচ্ছ এই নাম্বারটা 100-র মধ্যে এই নাম্বারটা পেয়েছে। তারপরে রঘু ব্যানার্জি, দেন হচ্ছে দেখি সুদীপ্ত বা সুদীপ্তা পাল। ঠিক আছে, তাহলে এইগুলো এরা মানে রেগুলার মোটামুটি দেখতে পাচ্ছ যে এরাই টপ করছে। ঠিক আছে, তোমরা বাকি যারা রয়েছে, তোমরা তোমাদের যারা বেটার মানে ভালো ভালো প্রিপারেশন হয়ে রয়েছে সে সমস্ত বন্ধুদের তোমরা ইনভাইট করো যে হ্যাঁ এই ধরনের মক টেস্ট তোরা দিয়ে দেখ কেমন হচ্ছে না হচ্ছে, এইখানে মক টেস্ট দিয়ে তোরা কতটা স্কোর করতে পারছিস না করতে পারছিস সেই জিনিসটা দেখ। এই জিনিসটা তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের বলো, বলে দেখো যে কি তারা কতটা কি স্কোর করছে, তবে কি তুমি তোমাদের কম্পিটিশনের লেভেলটা বুঝতে পারবে। বাট বাকি যারা তোমরা এদেরকে দেখতে পাচ্ছ, এদের কিন্তু চাকরি পাওয়ার চান্সটা খুব বেশি হাই, কারণ এরা প্রত্যেকবার অলমোস্ট যতগুলো মক টেস্ট হচ্ছে প্রত্যেকটা মক টেস্টে মানে খুব ভালো স্কোর করে রাখছে এরা। ঠিক আছে, কোনো কোনো মক টেস্ট দেখো, এই মক টেস্টের লেভেলটা যথারীতি হাই লেভেলের মক টেস্ট ছিল। মক টেস্ট হাই লেভেল বলতে মক টেস্টটাকে একটু লেন্দি করা হয়েছিল, বাকি কোশ্চেন আমাদের এখানে সমস্ত কোশ্চেন মডারেট রিলেটেড ছিল। কিছু কিছু কোশ্চেন এরকম ছিল যেগুলো তোমাদের এক্সামে আসার মতো, বাট তোমরা ওই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এক্সামে টাচ করতে মানে করো না, মাথাতে থাকে না, সবসময় সব ধরনের কোশ্চেন কিন্তু টাচ করা পসিবল হয়ে থাকে না একটা স্টুডেন্টের পক্ষে। সেই জন্য আমরা এই মক টেস্টটা দিতে বলি, কারণ কি মক টেস্টের মধ্যে এত বেশি কোশ্চেন প্র্যাকটিস করানো হয়। আর আমরা যে হারে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো নিয়ে এসে মক টেস্ট করাচ্ছি, সেদিক থেকে তোমাদের এই জিনিসটা মানে খুঁজে খুঁজে বার করতে হবে না যে না এই কোশ্চেনটা আমার ছুটে গেল না, তো এই কোশ্চেন থেকে যদি মানে এই জায়গা থেকে যদি এক্সামে চলে আসে তখন আমি কি করবো না করবো, এই ধরনের জিনিস যেন তোমাদের মাইন্ডে না আসে। তো সেই দিকে সমস্ত দিকগুলো কিন্তু খেয়াল রেখে আমরা এই মক টেস্টগুলো বানাচ্ছি, যেন সমস্ত ধরনের জিনিসগুলো তোমাদের এখানে টাচ হয়ে যায়। তো সেই রকমই এই মক টেস্টে বেশ কিছু জিনিস ছিল, তো সেগুলো থেকে কিন্তু আমরা কোশ্চেন করেছি এবং বেশ কিছু সিরিজের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে ইচ্ছে করেই। কারণ কি অনেক স্টুডেন্টের দেখতে পাচ্ছি যে কি সিরিজের কোশ্চেনের সমস্যা হচ্ছে, যেটা আমি অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে এটা বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে যে হ্যাঁ সিরিজের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে কারণে দেখবে অনেকে কিন্তু সিরিজের কোশ্চেনগুলো করতে পারেনি বা মিস করেছে, এরকম অনেকেই ছিল। ইনফ্যাক্ট সিরিজের কোশ্চেন যে খুব কঠিন দেওয়া ছিল তা কিন্তু হয়নি, মোটামুটি ঠিকঠাক লেভেলের কোশ্চেন ছিল। মানে যেই জায়গাগুলো থেকে তুমি আটকাতে পারো সেই ধরনের কোশ্চেনগুলো এই মক টেস্টটাতে একটু বেশি ছিল, যে কারণে তুমি দেখতে পাচ্ছ ওভারঅল নাম্বারটা মোটামুটি এরকম করে প্রত্যেকের রয়েছে। ঠিক আছে, এর আগে ওভারঅল নাম্বার অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে তুমি 86, 88 করে কিন্তু কলকাতা পুলিশের মক টেস্টে অনেকে নাম্বার পেয়েছে। ঠিক আছে, এরাই পেয়েছে অনেকে। তো সেই দিক থেকে এই মক টেস্টটাতে এত নাম্বার কমলো কেন, তার মানে ডেফিনেটলি এইটুকুটা তোমাকে বুঝতে হবে যে কি মক টেস্টের লেভেলটা হার্ড ছিল, মক টেস্টটা লেন্দি ছিল, যেটা আমি অলরেডি বলছি যে কি কি কেন কি করা হয়েছে না করা হয়েছে সেটা আমি তোমাদের সামনে ডাইরেক্ট তুলে ধরছি। তো যে কারণে আমি তোমাদের বলবো আজকে আমাদের এই মক টেস্টের যদি লেভেলের কথা বলো, তাহলে আমাদের এই মক টেস্টটা এটা হাই লেভেলের মক টেস্ট ছিল এবং আমাদের এখানে কোশ্চেন বেশ কিছু লেন্দি করা হয়েছিল এবং ম্যাক্সিমাম কোশ্চেন মডারেট লেভেলের কোশ্চেন রাখা হয়েছিল। ঠিক আছে, তো যে এটা হচ্ছে আমাদের একটা মক টেস্টের লেভেল। তো এবার আমি আসছি তোমাদের এখানে একটা রিভিউ নিয়ে, তোমাদেরই বন্ধু কেউ একজন রিভিউ দিয়েছে আমাদের এই মক টেস্টের ব্যাপারে, একটু দেখে নাও কি বলেছে। যে ফার্স্ট টাইম দেখলাম যে ডব্লিউপি এবং কলকাতা পুলিশের জন্য কেউ এক্সাম ওরিয়েন্টেড মক নিয়ে এসেছে। স্যার অনেক বড় বড় ইউটিউব চ্যানেল থেকে এই মক টেস্ট দিয়েছে সেটাই বলছে, যে কিন্তু এত ভালো এক্সামে আসার মতো কোয়েশ্চেন দিয়ে মডারেট লেভেলের মক টেস্ট আগে দেখেনি সে, সেটাই বলছে। সব থেকে বড় কথা আরো কি বলছে যে কি ওয়েস্ট বেঙ্গলের কোনো মক টেস্টের সলিউশন দেওয়া হয় না, অন্য কেউ কে কি করে না করে সেটা আমার দেখে লাভ নেই, আমরা সলিউশন দিই, এটা হচ্ছে কথা। বাট কি বলেছে, আপনি সলিউশনটাও দেন আর ইউটিউবে এই মকের অ্যানালাইসিসটাও করিয়ে দেন, এতে অনেক বেশি হেল্প হচ্ছে ভুল ধরতে। আচ্ছা, আমি যে এই অ্যানালাইসিসগুলো করাচ্ছি সেটা তোমাদের হেল্প হচ্ছে, এটা জেনেও ভালো লাগলো যে হ্যাঁ অনেকে অনেক জিনিসগুলো ভুলগুলো তারা বুঝতে পারছে। তারপরে বলছে আগে অনেক ছোট ছোট জিনিসগুলো ইগনোর করে যেতাম, মানে আগে অনেক ছোট ছোট জিনিসগুলো ইগনোর করে যেত, যেটা এখন সে ধরতে পারছে। এটা হচ্ছে তার রিভিউ। ওয়েল, তোমাদের এই ধরনের রিভিউগুলো কিন্তু আমাকে আরো মোটিভেট করে। ইনফ্যাক্ট আমাদের টিমও কিন্তু এই রিভিউগুলো দেখে, টিমকে আমি জানাই যে হ্যাঁ এই ধরনের রিভিউ আসছে, তো সেদিক থেকে কিন্তু তারা আরো বেটার ওয়েতে মক টেস্ট প্রোভাইড করার চেষ্টা করে, তাদের যথেষ্ট রিসার্চ থাকে এখানে এই মক টেস্টের মধ্যে।
বল তোমরা যে এই ধরনের মক টেস্টগুলো দেখে বুঝতে পারছো যে হ্যাঁ তোমাদের কি কি জায়গায় কি লাগবে না লাগবে, সেই এক্সাম ওরিয়েন্টেড তোমাদেরকে মক টেস্ট দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই বুঝতে পারে না যে তারা এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট দিচ্ছে না কি মক টেস্ট দিচ্ছে, জাস্ট নর্মাল মক দিতে হয় তারা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট তোমরা যে এই জিনিসটা বুঝতে পারছো, আমাদের কাছে যারা রয়েছে ম্যাক্সিমাম আমাদের কাছে যারা রয়েছে যারা মক টেস্ট দেয় প্রত্যেকে ভালো স্টুডেন্ট, প্রত্যেকে সিরিয়াস স্টুডেন্ট, এবং যে কারণে এরা বুঝতে পারছে এই মক টেস্টের বেনিফিটটা। ওয়েল এবার আমি তোমাদের কাট অফটা বলে দিচ্ছি, যেটা এক্সামে যদি তোমাদের এই ধরনের কোশ্চেন হতো তাহলে এক্সাম ওরিয়েন্টেড একটা কিন্তু কাট অফ যেত, ঠিক আছে। এক্সাম ওরিয়েন্টেড যদি তোমাদের এই ধরনের কোশ্চেন আসতো সেই এক্সামে এই মানে কলকাতা পুলিশের জন্য এটার কাট অফ যেত 58 নাম্বার মতো, তোমাদের এক্সামে কিন্তু এখানে কাট অফটা থাকতো। বাট এই 58 নাম্বার পেয়ে এই কলকাতা পুলিশের যে লেভেলের সিট সংখ্যা রয়েছে তাতে কিন্তু তোমাদের কারো সিলেকশন হবে না এই 58 নাম্বারে। মানে আমি প্রিলির কথাতেই বলছি, প্রিলিতে তোমরা যারা 58 মানে 58 নাম্বার পাচ্ছ তাতে কিন্তু সিলেকশন হবে না, আমি বলে দিচ্ছি। যারা প্রিলিতেই এবং এই মক টেস্টে আমাদের যে কাট অফটা আমরা যেটা রাখছি সেটা কত, আমাদের এই মক টেস্টে কাট অফ রাখছি আমরা 65। দেখো এর আগে আমরা অনেক বেশি কাট অফ রেখেছি, 72 পর্যন্ত আমরা কাট অফ রেখেছি, ঠিক আছে, 72 68 এরকম টাইপের আমরা কাট অফ রেখেছি। বাট আমরা এখানে রাখছি কত, 65 কাট অফ রাখছি। এবার 65 নাম্বার যারা যারা পাচ্ছ প্রত্যেকে তোমরা জানো যে তোমরা চাকরি পাওয়ার মতো এখন যোগ্য ক্যান্ডিডেট হয়ে উঠেছো, তো তোমাদের সঙ্গে খুব বেশি খারাপ কিছু না ঘটে থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে চাকরিটা পেয়ে যাবে। এবার অনেকে জানতে চাইবে যে এই মক টেস্টের কথা বলছি কোন মক টেস্ট। দেখো আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপির জন্য মক টেস্ট লঞ্চ করেছিলাম, 10টা কলকাতা পুলিশ এবং 10টা ডব্লিউবিপি, টোটাল 20টা মক টেস্ট আমরা এখানে দিচ্ছি, ফুল মক টেস্ট, ঠিক আছে। বাকি আমাদের এখানে কি কি থাকছে না থাকছে তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও। এবার আমি বলছি তোমরা যারা এই মক টেস্টটা দিতে চাইছো, আমাদের এখানে একটা কিন্তু এই যে 20টা মক টেস্ট রয়েছে তার মধ্যে আমরা এখানে একটা ফ্রি দিয়ে রেখেছি অ্যাজ আ ডেমো হিসেবে, যে তোমরা দেখতে পারো যে মকের কোয়ালিটি কেমন থাকছে না থাকছে, ঠিক আছে। তো সেই কোয়ালিটি দেখি। আর ফার্স্ট কোশ্চেনে মানে ফার্স্ট মকটা মোটামুটি এক্সাম ওরিয়েন্টেড, পুরোপুরি এক্সামে যেরকমভাবে কোশ্চেন আসা উচিত সেরকম টাইপের পুরোপুরি রাখা হয়েছে, কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি। বাকি মক টেস্টগুলোতে কিন্তু আমরা একটু এক্সপেরিমেন্ট করছি, যে হ্যাঁ যেখানে যেখানে স্টুডেন্টের প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাট প্রথম মক টেস্টটা পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে তোমাদের যদি কোশ্চেন আসে তাহলে তোমাদের এই রকম টাইপেরই কোশ্চেন আসবে, ওই রকমভাবে কিন্তু মক টেস্টটা সেট করা হয়েছিল। ওকে, তো চলো এবার আমি আসছি, তোমরা যারা এই মক টেস্টটা দিতে চাইছো প্লে স্টোরে দেখবে একটা অ্যাপ রয়েছে বিদ্যাকোষ বাই রিমন স্যার, আমি সেই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যারা দিতে চাইছো এই মকটা তাহলে ওই লিঙ্কে ক্লিক করে অথবা প্লে স্টোরে গিয়ে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপটা ডাউনলোড করবে। অ্যাপটা ডাউনলোড করে দেখবে পেড মক টেস্ট সেকশন রয়েছে, পেড মক টেস্ট সেকশনের মধ্যে কিন্তু তোমরা এই মক টেস্টটা ফ্রিটা যেটা রয়েছে সেটা পেয়ে যাবে, একটা ডেমো হিসেবে দেওয়া রয়েছে ওটা ফ্রি পেয়ে যাবে ওখানে। ফ্রি মক টেস্টে যেও না, পেড মক টেস্টের মধ্যে ফ্রিটা পাবে। ওকে, আর তোমরা যারা এই মক টেস্টটা কিনতে চাইছো, দেখো আগে মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে ভালো লাগলে তবেই কেন, আগে থেকে আমি উল্টো পাল্টা জিনিস তোমাদের মানে রিকমেন্ড করবো না, ঠিক আছে। অনেক বাজার চলতি মক টেস্ট পড়ে রয়েছে, বাট যেটা জেনুইন সেটাই বলছি। ভালো লাগলে দেখে এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট বলে মনে হলেই তোমরা মক টেস্টটা কেনো। এই মুহূর্তে মক টেস্টের দাম হচ্ছে 20টা মক টেস্টের দাম 119 টাকা। আর এই মক টেস্টের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি বলি তাহলে বাংলা এবং ইংলিশ দুটোতেই তোমরা পেয়ে যাবে। আর এরপরে তোমাদের যদি মক টেস্ট রিলেটেড কোনো রকম কোনো ডাউট থেকে থাকে বা এক্সাম ওরিয়েন্টেড বা প্রিপারেশন ওরিয়েন্টেড যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, আমাদের অ্যাপের মধ্যে চ্যাট সেকশন রয়েছে একটা, সেই চ্যাট সেকশনে তুমি তোমাদের সমস্যা বা তোমাদের প্রবলেম লিখে জানালে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো চলো এবার আমি আসছি অ্যানালাইসিস। দেখো অ্যানালাইসিস কি করে করতে হয় সেটা সব থেকে আমাদের আগে বড় কথা মানে জানার কথা, ঠিক আছে, সেটা আমাদের আগে জানতে হবে। দেখো অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের এখানে 3টে পোর্শন থাকছে, একটা অ্যাটেম্পটেড, একটা কারেক্ট, আর একটা ইনকারেক্ট এবং আর একটা আনঅ্যাটেম্পটেড পোর্শন। এবার তুমি দেখো যারা আমি অ্যানালাইসিস করছি সেখানে কিন্তু এর আনঅ্যাটেম্পটেড পোর্শনটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, ঠিক আছে। ইনকারেক্ট যারা আছে 9টা আছে, ঠিক আছে, খুব বিশাল বেশিও না খুব কমও না, একটা ঠিকঠাক অ্যাভারেজ লেভেলে আছে। বাট তোমরা যদি মানে মাঝে মাঝে কি হয় যে কি একটু এখানে যেহেতু 1/4 নেগেটিভ, 1/4 নেগেটিভে অনেকে কিন্তু একটু গেস ওয়ার্ক করে থাকে, তো সেই দিক থেকে 9টা নেগেটিভ, ঠিক আছে, খুব একটা মানে খারাপ কিছু না। ওকে, হতে পারে ওইটুকুটা নেগেটিভ। ওকে, টাইম থাকছে কতক্ষণ, 50 মিনিট, 50 মিনিট টাইমে ইউটিলাইজ করেছে, খুব ভালো কথা। আর কি এখানে কারেক্টেড পোর্শনটা দেখো 55টা কারেক্ট হয়েছে, ঠিক আছে। কারেক্টেড পোর্শনটা আরও কিন্তু বাড়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার এই কারেক্টেড পোর্শনটা বাড়ছে ততক্ষণ পর্যন্ত তোমার মক টেস্টে নাম্বার বাড়বে না। আর এই যে এখানে আনঅ্যাটেম্পটেড পোর্শনটা যেখানে মানে পেলাম, সেখান থেকে কি বুঝতে পারছি এই ছেলেটা মানে আমি যে ছেলে বা মেয়ে যে আসো একটু দেখে নিও কার স্কোর এটা। তো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের এখানে জিকে সেকশনটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, রিজনিং সেকশনটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, তবে একটু ইমপ্রুভ করতে হবে রিজনিং সেকশনে, জিকেতে একটু এমসিকিউ প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। আর এখানে তোমার সব থেকে বড় যে প্রবলেমের জায়গাটা ছিল সেটা ছিল ম্যাথ সেকশনটা। ম্যাথ সেকশনে তোমার সমস্ত মানে সব থেকে বেশি প্রবলেম হয়ে গেছে। হতে পারে তুমি এখানে টাইম পাওনি, এটা একটা হতে পারে, মানে অনেকে ভুলভাল টেকনিকে ম্যাথ সিলেক্ট মানে হয়তো সলভ করে থাকে। তোমার আমি নাম্বারটা দেখে এই মুহূর্তে যেটা মানে বুঝতে পারছি, এই প্রায় 54 নাম্বার মতো, আমি এই নাম্বারটা দেখে যেটুকুটা বুঝতে পারছি সেখান থেকে এটাই বোঝা যায় যে তোমার মোটামুটি হয়তো কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে, তুমি পুরোপুরি সিলেবাসের উপর দিয়ে একবার না একবার গো থ্রু হয়তো হয়ে গিয়েছো। বাট কোন অঙ্কটাকে কিভাবে সলভ করলে তোমার তাড়াতাড়ি হবে, কোন টেকনিকে সলভ করলে যেটা তাড়াতাড়ি হবে সেটা তোমার মাথাতে আসছে না। তুমি একটা অঙ্কতে হয়তো ফেঁসে যাচ্ছ, টাইম রিলেটেড মানে টাইম বেশি দিয়ে ফেলছো, মানে অঙ্ক হচ্ছে না সেটাকে অন্য প্রসেসে আবার ট্রাই করছো, আবার অন্য কোনো একটা অঙ্কতে এরকম থাকছে তোমার জানা অঙ্ক বলে মনে হচ্ছে তুমি সেটা করতে যাচ্ছ, বাট স্টিল হয়তো তুমি কোনো না কোনো রকমভাবে ফেঁসে যাচ্ছ, এরকম তোমার কিছু একটা সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা জেনারেলি হয়ে থাকে
মানে ম্যাথে যাদের মোটামুটি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তারা কিন্তু এই ধরনের কনসেপ্ট রিলেটেড কোশ্চেনগুলো বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে দেয়, কিন্তু এক্স্যাক্টলি যে এই পদ্ধতিতে করলে আমার অঙ্কটা পুরোপুরি 100% এফিসিয়েন্ট ওয়েতে খুব অল্প টাইমের মধ্যে সলভ হবে, সেই জিনিসটা হয়তো তোমার মাথাতে কাজ করছে না, বা সেই জিনিসটা তুমি হয়তো মাথাতে আনতে পারছো না, সেই জন্য তোমার এত বেশি টাইম লাগছে। আর ম্যাথের ম্যাক্সিমাম কোশ্চেন দেখলাম তোমার ছাড়া গেছে, তো সেই কারণ থেকে আমি তোমাকে বলছি, তোমার যদি ম্যাথে এতটা উইক থেকে থাকো তাহলে সেদিক থেকে কিন্তু এই নাম্বারে সিলেকশন হওয়া পসিবল না। ঠিক আছে? তো সেদিক থেকে তোমাকে ম্যাথে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য অনেকটা বেশি এফোর্ট তোমাকে দিতে হবে। ম্যাথের দরকার পড়লে তুমি আরো কোনো একটা ভালো জায়গা থেকে সিলেবাস কমপ্লিট করো। দেখো জেনুইন বলছি, যেখান থেকে তোমার ইচ্ছা তুমি সেখান থেকে সিলেবাস কমপ্লিট করতে পারো। তবে এইটুকুটা মানে জায়গা থেকে সিলেবাস করো, মানে কভার করো যেখান থেকে তোমাকে যেন প্রচুর বেশি কোশ্চেন প্র্যাকটিস না করে দেয়। কারণ কি প্রচুর বেশি কোশ্চেন প্র্যাকটিস করালে মানে সিলেবাসের মধ্যেই এটা দেখা যায় কি কোশ্চেন তুলতে অনেকটা টাইম চলে যায়। তুমি যখন খাতাতে নোটটা বানাও তুমি দেখা যাচ্ছে যে তুমি পার্সেন্টেজ থেকে হয়তো 300টা কোশ্চেন বানিয়ে, মানে 300 প্লাস বা 300 খানা কোশ্চেন বানিয়ে তুমি কিন্তু এটা নোট বানাচ্ছ, 200-250টা করে কোশ্চেন করে নিয়ে কিন্তু তুমি এখানে নোট বানাচ্ছ। সেক্ষেত্রে তোমার নোট বানাতেও টাইম লাগবে, খাতাটা অনেকটা বেশি ভরে যাবে, তুমি রিভিশন করতে তোমার অসুবিধা হবে, এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে। তো এই সমস্ত এত বেশি কোশ্চেন নিয়ে যেন না হয়। আর বাকি একই টাইপের কোশ্চেন তুমি করছো দিয়ে হয়তো তুমি বলছো যে কি 100টা বা 100 বা 150টা মোটামুটি তুমি হয়তো পার্সেন্টেজের কোশ্চেন করলে, দিয়ে বলছো যে কি তুমি মোটামুটি এতগুলো কোশ্চেন করছো, বাট দেখা যাচ্ছে কি এখানে একই টাইপের কোশ্চেন, একই মানে টাইপের যে কোশ্চেনগুলো থাকে সেখান থেকে দেখা হলো 10টা কোশ্চেন, কোনোটা থেকে হয়তো 12টা কোশ্চেন করেই বসে থাকছে, একই টাইপের কোশ্চেন। তো এইরকমভাবে একই টাইপের কোশ্চেন করে তুমি মানে কোশ্চেন দিয়ে তুমি যদি এই 100-150টা কোশ্চেনের নোট বানাও, তাতেও কিন্তু তোমাদের খুব একটা লাভ হবে না। ঠিক আছে? তো সেদিক থেকে এমন কিছু মোটামুটি একটা সিলেকশন কোশ্চেন ধরো, মানে যে করাচ্ছে মোটামুটি দেখো হয়তো 100টা থেকে মোটামুটি 150টার মধ্যে এরকম কোশ্চেন থাকবে, পার্সেন্টেজের বিশেষ করে বলছি। এখানে যত ধরনের টাইপ থাকে টাইপ ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন আলাদা করে সাজানো থাকবে এবং আলটিমেটলি লাস্টে গিয়ে মিসলেনিয়াস কোশ্চেন করানো হবে। তো এইরকমভাবে যেখান থেকে মানে ম্যাথ পড়ানো হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে পড়ো। আগে একটু বিচার বিবেচনা করে দেখো, তারপরে তুমি ঢোকো যে কোথায় পড়বে না পড়বে। দেখো আমি পুরোপুরি সলিউশনগুলো আগেই বলে দিচ্ছি, কি হওয়া উচিত, কি হওয়া উচিত না। এরপরে আমি তখন মানে তোমাদের এই মক টেস্টে যে সমস্ত কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি বেশ কিছু কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কি ভুল ছিল না ছিল, কোথায় কি মানে গন্ডগোল করেছো না করেছো, সেই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। বাট তার আগে সলিউশনটা কি, অনেকে লাস্ট অব দি মক টেস্ট দেখে না তো, মানে অ্যানালাইসিসটা, তো সেই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি যে সলিউশনটা কি তোমাদের। ঠিক আছে? এই হচ্ছে পুরো বেসিক কথা, যে তোমরা এইভাবে তোমরা তোমাদের ম্যাথের সিলেবাসটাকে শেষ করো। আরও একটা কথা, তোমরা যারা আমার কাছ থেকে সিলেবাস পড়তে চাইছো তাদের জন্য আমি একটা বলি, তো অনেকেই জানতে চাও, তো সেদিক থেকে আমরা ম্যাথের একটা ব্যাচ লঞ্চ করেছি, ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। ঠিক আছে? ম্যাথ স্পেশাল যে অফিসার ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তোমরা আমাদের এই মানে অ্যাপের মধ্যেই পেড কোর্সের মধ্যে পেয়ে যাবে। আর এই ব্যাচে আমি একদম এক্স্যাক্টলি মানে যতগুলো করে কোশ্চেন দরকার টাইপ ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন সাজিয়ে গুছিয়ে নিয়ে ভালো করে বুঝিয়ে কিন্তু তোমাদেরকে এই ব্যাচটা কমপ্লিট করাচ্ছি, যেন তোমাদের কোশ্চেনের পরিমাণ খুব বেশি না হয়ে যায় এবং তোমাদের তার ফলে কি রিভিশন করতে সুবিধা হবে এবং কোর্স তুলতে তোমার যেন অনেকটা বেশি টাইম না লেগে যায়। তো সেই জন্য আমি একটা লিমিটেড যতটা কোশ্চেন না দিলে নয়, বরঞ্চ তার থেকে একটু হয়তো বেশিই দিচ্ছি আমি, কারণ হয়তো অনেকে প্রথম প্রিপারেশন করছে তো তাদের জন্য একটু বেশি কোশ্চেন লাগে। তো সেদিক থেকে পার্সেন্টেজ থেকে মোটামুটি হয়তো 130টা প্লাস মতো আমি এখানে কোশ্চেন করিয়েছি। আমার এখান থেকে যতগুলো টাইপ কভার করা হচ্ছে এর বাইরে আর কোনো রকম কোনো টাইপ বাঁচে না। ওই টাইপের মধ্যে থেকে তোমরা যারা ডব্লিউবিডি এক্সামগুলো দিচ্ছ বা ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গলে যা এক্সাম দিচ্ছ বা রেলের গ্রুপ ডি বলো, এই সমস্ত তোমরা যা এক্সাম দিচ্ছ, যে চ্যাপ্টারগুলো আমি পড়াচ্ছি ওই চ্যাপ্টারের ভিতর থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে থেকে এক্সট্রা কিছু আসার নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে বুঝে আমি করাচ্ছি। তোমরা যারা ভর্তি হতে চাইছো এই ব্যাচটাতে, তোমরা আমাদের এই অ্যাপের মধ্যেই ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচটা পেয়ে যাবে। আর যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে এই ব্যাচ রিলেটেড বা কিছু একটা, তো সেই দিক থেকে তুমি চ্যাটে লিখে সেটা আমাকে জানাতে পারো আমাদের অ্যাপের মধ্যেই। ওকে, চলো সমস্ত ইনফরমেশন আমি এখানে দিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে আমাকে যে অ্যানালাইসিস করতে হয়, সেই অ্যানালাইসিস করতে গিয়ে আমাকে সব থেকে বেশি জায়গাটা কি দেখতে হবে, যে আমার আনঅ্যাটেম্পটেড এখানে 36টা থাকছে, কেন থাকছে, কি জন্য থাকছে না থাকছে, যেটা আমি অলরেডি বলে দিলাম তোমার ম্যাথে বেশি সমস্যা ছিল। এইখান থেকে তোমাকে জায়গাটা, এই যে আনঅ্যাটেম্পটেড ঘরটা দেখতে পাচ্ছ যে এতটা রয়েছে, এটাকে তোমাকে আনঅ্যাটেম্পটেড ঘরটা কমিয়ে এই সমস্ত জায়গাতে নিয়ে আসতে হবে। অ্যাটেম্পটেড সেকশনটা এই এতটা করে বাড়াতে হবে। ঠিক আছে? নিয়ার অ্যাবাউট 80 to 85টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প করে আসতে হবে এক্সামে। তবে উল্টো পাল্টা অ্যাটেম্প না, তুমি এমন অ্যাটেম্প করলে ভুল করে চলে আসছো, উল্টো পাল্টা অ্যাটেম্প না, মানে জেনে বুঝে অ্যাটেম্প করতে হবে তোমাকে, এতটা তোমার স্পিডটা এতটা রাখতে হবে। এখনকার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের কথাটাকে মাথায় রেখেই আমি বলছি। ঠিক আছে? চলো এবার আসছি আমি প্রপার কি তোমরা কোথায় ভুল করেছো না করেছো সেটা নিয়ে। দেখো এখান থেকে দেখো ফান্ডামেন্টাল ডিউটিজের ব্যাপারে ছিল। ঠিক আছে? মৌলিক কর্তব্য, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তোমরা ভালো মতোই জানো, যে এই সেকশন থেকে আমাদের একটা কোশ্চেন আসে, কোন জিনিসটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে আমাদের পলিটির, সেখান থেকে কোশ্চেন আসে। আর এই জিনিসটা মনে রাখার জন্য ডিউটি, ঠিক আছে, ডিউটি মানে রাশিয়ার লোকেরা ডিউটি ভালো করে। ঠিক আছে? এইরকম ভাবে কোনো না কোনো একটা সেন্টেন্স দিয়ে তুমি দরকার পড়লে একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে? ইউএসএসআর অ্যান্সার এখানে এই একটা কমন কোশ্চেন, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার ঘাটলে প্রচুর আসবে। তোমাদের যদি এখান থেকে সিলেবাস কভার হয়ে থাকে তাহলে সেদিক থেকে তোমাদের এখানে জিকের জন্য যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে শুধুমাত্র এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করা দরকার, নাহলে কিন্তু তোমাদের এই ধরনের ইজি কোশ্চেন কিন্তু ভুল হতে লাগবে। ঠিক আছে? মানে প্রচুর ভুল হবে এই কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আসছি, দেখো কি বলেছে এখানে, যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র উপজাতি গোষ্ঠী যারা এখনো একা বাস করছে। দেখো একা বাস করছে, এই কোশ্চেনটা কেন দেওয়া হয়েছে, কিছুদিন আগে একটা ইউটিউবার
ফরেন ইউটিউবার, সে কিন্তু এই মানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের যে এই এই যে সেন্টিলিস যে ছিল, ঠিক আছে, এই যে উপজাতিটার কাছে কিন্তু সে পৌঁছে গেছিল, ঠিক আছে, একটা ভিডিও বানানোর জন্য, ওই সমস্ত জিনিসের জন্য। তো সেদিক থেকে কিন্তু এটা নিউজে আসে, তো সেই কারণে কিন্তু এই কোশ্চেনটা এখানে তুলে দেওয়া হয়েছে। বাট সেদিক থেকে জারোয়া ফারোয়া বিভিন্ন মানে জাতিগুলো থাকে সেটা কথা নয়, কারা একা বাস করছে সেটা হচ্ছে বড় কথা। তো এই ইনফরমেশন থেকে কোশ্চেন আসতে পারতো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করে, তো সেই রকমভাবেই কোশ্চেন বানানো হয়েছে, ঠিক আছে। তো সেই দিক থেকে এটা সেন্ট্রালিজ মানে এটাই ঠিক মানে অ্যান্সার হতো। ওকে, তো এইরকমভাবে কোশ্চেন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড মতো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে মাথায় রেখে কেমন কি কোশ্চেন হতে পারে না হতে পারে সেই রকমভাবে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। ওকে, এখানে দেখো এই যে পং ড্যাম লেক এটা কোথায় অবস্থিত, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমাদের আসে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো তুমি যখন ভুল করছো তাহলে সেদিক থেকে একটু মানে স্ট্যাটিক জিকের উপরেও কিন্তু আমাদের এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো এই কোশ্চেনটা তুমি যে ভুল করেছো, কি করে ভুল করতে পারলে এই ধরনের কোশ্চেন? এই ধরনের ইজি কোশ্চেন থেকে নাম্বার যাওয়া মানে তুমি তোমার হাত থেকে চাকরিটাকে সরিয়ে দিচ্ছ। এই ধরনের ইজি কোশ্চেন থেকে যেন ভুল না হয়, এটাই বলতে চাইছি, ডিমোটিভেটেড করছি না, বাট এই ধরনের ভুল যেন না হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে। দেখো সব থেকে বড় কোশ্চেন হচ্ছে যে কি আমার এখানে মিটার দেওয়া রয়েছে, তার মানে আমার এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে উপরে তৈরি হবে, তাহলে এইখানে দেখো এতটা মাঝখানে গ্যাপ রয়েছে, তাহলে আমার এইখানে এতটা পোর্শন গ্যাপই থাকবে, এই ছবিটা তারপরে এই জায়গাটাতে আসবে, ঠিক এটার প্যারালালি এই সমস্ত জায়গাতে, আমি যদি একটু মুছে বোঝাই এই জায়গাটা, ঠিক এই সমস্ত জায়গাতে এটার প্যারালাল আসবে, তাহলে সেদিক থেকে এটার প্যারালাল কোন আসতে পারে, আমি এখানে অপশন তুলে নিয়ে এসেছি, তুমি দেখো এটার প্যারালাল মানে এই যে এটার প্যারালাল মানে এই ওপরের স্থানে, এই নিচের স্থানটাতে কিন্তু হবে না, দেখো এখানে কি রয়েছে, নিচের স্থানটাতে রয়েছে, এটা কিন্তু এইখানে ওপরটাতে হতে হতো, তাহলে এখানে হবে না, মানে এটা আমার অ্যান্সার না, ঠিক আছে। একমাত্র তুমি দেখো পরে যেটা ভুল যেটা করেছো সেটা আমি বলছি, তুমি এটাকে ছবিটা তোমার এই কোণাতে কি করে হতে পারে, তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে এই কোণায় চলে এসছে, এটা তো এইখানে থাকা উচিত ছিল, এই জায়গাটাতে, তোমার এটা এইখানে চলে এসছে, তুমি এটা কি করে মার্ক করলে, এটা আমার অ্যান্সার না। অ্যান্সার কোনটা ঠিক, যেটা আমার একমাত্র অপশন মানে টুতে আছে, ঠিক আছে, এইটা ঠিক অ্যান্সার। তো এই জিনিসগুলো তুমি একটা ইজি চোখের দেখাতে একটা কোশ্চেন করা যায়, তুমি সেটা ভুল করে আসছো, এইখান থেকে কোশ্চেন ভুল করলে কি করে চলবে, এগুলো সিওর শর্ট নাম্বার। পরবর্তী কোশ্চেন আসছি, দেখো কি বলেছে এখানে, নিম্নলিখিতের মধ্যে 2024 সালের সেপ্টেম্বর মাসে অ্যাজারবেইজান গ্র্যান্ড প্রিক্স এর প্রথম ফর্মুলা 1 জয় করেন মানে কে জয় করেছে সেটা আমাকে বলতে বলেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করছেন, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার একদমই পড়া হচ্ছে না, কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে হবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার এখানে কোশ্চেন আসছে, ওকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি আমরা 5টা করে কোশ্চেন তুলি, ইচ্ছা করে 5টা তুলি, হয়তো এক্সামে 3টে আসবে কি 2টো আসবে, খুব বেশি হলে ম্যাক্সিমাম হয়তো 4টে আসতে পারে, তার বেশি আসবে না। বাট আমরা যেহেতু মক টেস্ট তুমি দিচ্ছ, সেদিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব বিশাল পোর্শন তো আমি তোমাকে কভার করতে পারছি না, যে কারণে আমরা এখানে 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তুলছি, ঠিক আছে, ইচ্ছা করে একটু বেশি তুলি কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি তুমি এক্সামে ধরে রাখো যে 3টে থেকে 2টো হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, খুব বেশি যদি কপাল খারাপ মানে থাকে, যে মনে হয় যে কি না এরা কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দিয়ে দেবো, বেশিরভাগ অনেকে হয়তো পড়তে চায় না অল্প আসে বলে, তো সেদিক থেকে কপাল খারাপ থাকলে তোমার মানে 5টাও পড়ে যেতে পারে, ওকে। তো মোটামুটি একটু ধরে রাখো 2টো 3টে 4টে কোশ্চেন খুব বেশি হলে তোমাদের এখানে আসতে পারে, যেটা তোমার অন্যান্য এক্সামে গিয়ে তুমি কিন্তু দেখতে পাবে কাজে লাগবে। তো সেদিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছাড়লে চলবে না, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে রাখতে হবে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন আসছি, দেখো এখানে এইচসিএফ সলভ করতে বলা হয়েছিল, তাহলে এই এইচসিএফ মানে হচ্ছে কি গসাগু, তাহলে গসাগু তোমাকে এখানে সলভ করতে বলেছে। এবার গসাগু তুমি কি করে সলভ করবে, এই ধরনের কোশ্চেন তোমাকে ভ্যালু দিয়েছে এগুলো এগুলো এগুলো, এবার দেখো যখন তোমাকে ভ্যালু এগুলো দিচ্ছে, তখন সিম্পলি তোমাকে এখানে কি কাজ করতে হবে, দেখো দশমিকগুলো তুমি আগে তুলে দাও, ঠিক আছে, কটা ঘর করে দশমিক তুলছো সেটা একটু মাথায় রেখো। আমাদের এখানে কি ছিল 1.75, আর কি রয়েছে 5.6 রয়েছে, আর এখানে কি রয়েছে 7 রয়েছে। এবার এখান থেকে তুমি দেখো 2টো ঘর দশমিক আগে আছে, তাহলে তুমি এখান থেকে 2টো ঘর দশমিক তুলে দাও, ঠিক আছে, তুমি মনে রাখো যে 2টো ঘর আমি কিন্তু দশমিক তুলেছি, এটা তুমি মনে রাখো। এখান থেকে তুমি দেখো একটা রয়েছে, বাট যেহেতু এখানে 2টো তুলেছো, তাহলে সেই দিক থেকে তোমাকে এখানে একটা 0 নিয়ে এটা তুলতে হবে। আর অবভিয়াসলি এখানে কোনো দশমিক নেই, মানে লাস্টে আছে এখানে, তার মানে কি তোমাকে এখানে আরো 2টো এক্সট্রা 0 তোমাকে এখানে বসাতে হবে। তাহলে এবার তুমি এবার গিয়ে তুমি এখানে এলসিএম করো, এদের এলসিএম নাও, সরি এলসিএম বলছি, এইচসিএফ নাও, তাহলে কি করে মানে কিভাবে যেতে পারে, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এটা 7 দিয়ে কাটছে, তো 7 দিয়ে কেটে দাও প্রত্যেকটা, 7 দুগুণি 14, আর হচ্ছে কত 5 7 35, এখানে হচ্ছে কত 7 8 56, এখানে কত দিয়ে কাটছে 7 10 মানে 100তে চলে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আর এটা কি দিয়ে কাটছে, 5 দিয়ে কাটছে আমি দেখতে পাচ্ছি, তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 5 25, এখানে কত থাকছে 5 16 80, আর এখানে কত থাকছে 5 20 100, ঠিক আছে। আর কি এখানে কিছু দিয়ে কাটছে, আর কিছু দিয়ে কাটছে না। দেখো এইচসিএফ বার করা অনেক রকম অনেক ধরনের টেকনিক রয়েছে, এইখানটাতে তোমার ফালতু ফালতু উল্টো পাল্টা আরও যে সমস্ত টেকনিকগুলো রয়েছে সেগুলো দিয়ে করার থেকে এইটা আমার বেসিকে যাওয়াটা সব থেকে বেশি মানে বেনিফিশিয়াল হবে। তুমি ফালতু এই জিনিসগুলোকে একটু টাইম মানে বিভিন্ন রকমভাবে ফ্যাক্টরে ভাঙতে চাইবে, গিয়ে দেখবে যে কি ভাঙছে না বা কিছু একটা হচ্ছে না, সমস্যা হতে পারে সেই দিক থেকে, ঠিক আছে। যেহেতু দশমিকের ব্যাপার রয়েছে, শূন্য টুন্যও নিতে হতে পারে, তো সেই দিক থেকে খেয়াল রেখে ওই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে এইরকমভাবে বেসিকে যাওয়াটা বেশি বেটার, ঠিক আছে। আরও অনেক ভুলভাল তিগ্রামবাজি টেকনিক থাকছে, ঠিক আছে, বা সেগুলোর দরকার নেই এখানে, ডিফারেন্স প্রিফারেন্স প্রচুর দিয়ে রয়েছে। আমি এলসিএম এইচসিএফ আমরা এখন মানে আমাদের পেড ব্যাচে মানে কমপ্লিট করাচ্ছি, আজকে আমাদের এই এলসিএম এইচসিএফটা কমপ্লিট হয়ে যাবে।
তো সেখানে আমি সেই জিনিসটাই শিখাচ্ছি এক্সাম হলে কিভাবে আমাকে সঠিক অ্যাপ্রোচে এগোতে হবে। প্রচুর ভুলভাল টেকনিক রয়েছে। ওই সমস্ত ভুলভাল টেকনিকে গেলে হবে না। সঠিক ধাঁচ ধরে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? দেখো তাহলে এবার এখানে কি থাকছে যে ৭ আর ৫ থাকছে, তাই তো? তাহলে ৫ ৭ এ কত হচ্ছে ৩৫। ৩৫ হচ্ছে কি হলো আমার HCF এলো। বাট আমি কি করেছিলাম যে দুটো ঘর কিন্তু দশমিক সরিয়ে রেখেছিলাম। তাহলে কি দুটো ঘর দশমিক আমাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি এটাই আমার কাছে অ্যান্সার আসবে। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে? এখান থেকে আমি অপশনের থ্রুতেও যেতে পারতাম না। কারণ আমার এখানেও একটা ৩৫ ছিল। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছিলাম যে ৭ আর ৫ দিয়ে যাবে ৩৫ হবে। বাট দশমিক কটা ঘর কি তুলবো না তুলবো এক্সাক্টলি কি হতে পারে না হতে পারে শূন্য টূন্য নিয়ে আসার পরে। তো এই ধরনের জিনিসগুলোকে ওই এক্সামের মতো ওই তিগড়ামবাজি টেকনিক ভাবে দেখিয়ে কিন্তু করে দেওয়া কিন্তু একটু মুশকিল আছে, করা যায় না। ঠিক আছে? যেটা রিয়াল অ্যাপ্রোচ আমি সেটাই তোমাকে বললাম। দেখো এবার দেখো এই কোশ্চেনটা কি ছিল যে ভারতের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ বিন্দুকে আজ কি বলা হয়, মানে সব থেকে দক্ষিণতম বিন্দু। ঠিক আছে? দক্ষিণতম বিন্দু। এবার দেখো এখানে কি বলেছে মূল ভূখণ্ডের। এবার মূল ভূখণ্ডের পয়েন্ট মানে জায়গাটা কিন্তু তুমি এখানে ছেড়ে দিয়েছো, যে কারণে তুমি এখানে কি করেছো ইন্দিরা পয়েন্ট তুমি এখানে অ্যান্সার করে চলে এসেছো। ঠিক আছে? মূল ভূখণ্ডের বললে কেপ কোমোরিন অ্যান্সার হবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু আমাকে খেয়াল করে রাখতে হবে। ঠিক আছে? এইখান থেকে কিন্তু কোশ্চেন মানে সিলি মিস্টেকের জায়গা এই সমস্ত জায়গাগুলো। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে। এইটা জলের এই যে এই কোশ্চেনটা এটা তুমি দেখতে পাচ্ছ 4 ডিগ্রি আমার এখানে অ্যান্সার হয়। ঠিক আছে? জলের যত রকমের মানে এই ধরনের কোশ্চেনগুলো আসছে যেটা খুব কমন কোশ্চেন। ঠিক আছে? এগুলো তুমি প্রিভিয়াস ইয়ার এমসিকিউ প্র্যাকটিস করলে ইজিলি পেয়ে যাবে। আর ইনফ্যাক্ট তোমাকে যে সিলেবাস পড়াচ্ছে, সিলেবাস পড়াতে গিয়ে আমাদের এটা খুব কমন একটা জায়গা। এই কমন একটা জায়গাটা খুব ইজিলি কিন্তু পড়া উচিত। দেখো এই একটা ইজি কোশ্চেন। এই ইজি কোশ্চেনগুলো কেন ছাড়া যাচ্ছে তোমাদের এক্সাম হলে? এত ইজি ইজি কোশ্চেন। এবার এটাকে তুমি সলভ কি করে করবে? দেখো 30% মানে হচ্ছে কত 3/10 অফ পি লেখা আছে ইকুয়ালস টু তোমার এখানে কি লেখা আছে এইটা, মানে তুমি উপরে 6 নাও নিচে 10 লিখে দাও। এখানে ইনটু কিউ লেখা আছে, কিউ লেখো ইকুয়ালস টু দাও এখানে 1/3 অফ আর, মানে আর কি আছে ওপরেই আছে আরটা। ঠিক আছে? এটাকে তোমাকে এবার সলভ করতে হবে। এবার এটাকে সলভ করতে গেলে কি করে তুমি সলভ করবে এখানটাকে? তাহলে খুব বেশি সলভ না করতে গিয়ে তুমি যদি এখানে দুটো দুটো করে সলভ করো তাতে তোমার কিন্তু এখানে অ্যান্সার চলে আসবে। তুমি এখানে 3টাকে উপরে পাঠিয়ে দাও আর কিউটাকে নিচে নিয়ে চলে এসো। 3টাকে উপরে নিয়ে গেলে কত হচ্ছে 3 6 এখানে 18 চলে আসছে। বলে আমি এটা কাটতে পারবো, আমি রেখে দিচ্ছি। 6 ইন্টু 3 হবে, নিচে কত থাকছে 10 পড়ে থাকছে। এখানে কি ছিল উপরে আর ছিল নিচে কিউ ছিল। তুমি যদি এবার এটাকে কাটো 2 দিয়ে, তুমি যদি এটাকে কাটো তাহলে কত থাকছে 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, এখানে কত থাকছে 5। তাহলে আর এর ভ্যালু কত আসছে? আর এর ভ্যালু আমি এখানে দেখতে পাচ্ছি 3 তিরিকে 9 আর কিউ এর ভ্যালু কত আসছে 5। তাহলে দেখো আর এর ভ্যালু 9, তাহলে আমার এখানে কি রয়েছে পি কিউ আর রয়েছে, তাই তো? তাহলে আর এর ভ্যালু 9 থাকছে আর কিউ এর ভ্যালু 5 থাকছে। আমি এখান থেকে এটা বুঝতে পারছি। ঠিক আছে? আর এরা কিন্তু একে অপরের সাথে কাটছে না, তারপরে কি আমি আমার অ্যান্সারটা এখান থেকেই নিয়ে যেতে পারবো। এরা যেহেতু একে অপরের সাথে কাটছে না, কারণ 5 আর এই 9 এরা কিন্তু মানে কো-প্রাইম হয়ে গেছে যখন, তাহলে সেদিক থেকে আমাকে কিন্তু আমার অন্য কিছু সলভ করার দরকার নেই। তুমি এখান থেকে ডাইরেক্ট নিয়ে যেতে পারবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট নিয়ে যেতে দেখো 5:9 এখানে আছে। এখানে কিন্তু দেখো 5:9 9 আছে কিন্তু 5 নেই। ঠিক আছে? 5 এর মাল্টিপল রয়েছে বাট 5 এর মাল্টিপল হলে চলবে না এখানে। কারণ কি আমরা এখানে ডাইরেক্ট কো-প্রাইম পেয়ে গেছি। তাহলে কি আমাদের এই রেশিওটাই বর্তমান থাকবে। এই এক্স্যাক্টলি সেম রেশিও। তোমার যদি এখানে 10 থাকছে মানে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে তোমার এখানে 18 থাকতে হতো। তবে কি সেটা একটা আলাদা ব্যাপার ছিল। বাট ঠিক আছে, দরকার নেই অত বেশি টেকনিক্যালিটিতে যাওয়ার জন্য। আমি জাস্ট লাস্টের এই দুটো দেখে কিন্তু আমি এখানে অ্যান্সার করতে পারতাম। আমাকে খুব বিশাল কিছু মাথা ঘামানোর প্রয়োজন ছিল না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো কি বলেছে এখানে। দেখো এটা কি হবে যে এখান থেকে আমাদের এটার একটা ভ্যালু দিয়েছে, এখানে আমাকে এক্স ওয়াই মাইনাস মানে এটা আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? দিয়ে আমাকে এখানে এক্স ওয়াই জিজ্ঞেস করেছে। তাহলে এইটা একটা সামান্য আমার এখানে বেসিক অ্যালজেব্রার কোশ্চেন। ঠিক আছে? এবার এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করবো তুমি দেখো। তাহলে এইখানে দেখো কি রয়েছে মাইনাস রয়েছে। তাহলে যখন মাইনাস রয়েছে তাহলে আমি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা নিতে পারি। তাহলে এটা ইকুয়ালস টু কি হয় এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। এবার তুমি এখান থেকে দেখো এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে একদিকে নিয়ে আসো। ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো এক্স আর ওয়াই এর যে আমার মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে কত 5 বসছে। তাহলে 5 স্কোয়ার হচ্ছে কত 25। এটা ইকুয়ালস টু হয়ে গেল এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে তুমি যদি একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা মাইনাস হচ্ছে কত 2xy দেওয়া আছে। ঠিক আছে? এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কিন্তু ভ্যালু দেওয়া আছে কত এখানে 45। তাহলে তুমি এটাকে মুছে দিয়ে তুমি এই জায়গাটা কি লিখতে পারো 45 লিখতে পারো। লিখলাম আমি 45টাকে। এবার দেখো এটাকে সমানের ওপারে নিয়ে আসো, এটাকে সমানের এপারে নিয়ে চলে যায়। এটাকে সমানের ওপারে নিয়ে গেলে কি হবে 2xy হবে, কারণ এখানে মাইনাস ছিল, মাইনাসটা সরে গিয়ে প্লাস হয়ে যাবে। আর এখানে 45 মাইনাস 25 হবে। 45 থেকে 25 বাদ দিলে কত পড়ে থাকছে এখানে 20 পড়ে থাকছে। তাহলে আমি এখানে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত থাকছে 10 চলে আসছে না। এক্স ওয়াই এর ভ্যালু 10, তাহলে 10 এখানে অ্যান্সার ছিল। একটা ইজি আমাদের এখানে অ্যালজেব্রার কোশ্চেন এটা। ঠিক আছে? আর এই ধরনের কোশ্চেনগুলো যদি না হয় তাহলে অ্যালজেব্রার বেসিকই সমস্যা রয়েছে। তাহলে এই বেসিকগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসে। দেখো কি বলেছে। এই একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা কি করে সলভ করবে না করবে সেটা আমি তোমাকে একটা টেকনিক বলে দিচ্ছি। ঠিক আছে? তোমাদের এখানে এই জিনিসের মানে এই কোশ্চেনগুলো আসে কিন্তু কোশ্চেনগুলো খুব টাইম টেকিং হয়ে যায়। ঠিকঠাক মতো করে সলভ করতে না জানলে টাইম টেকিং কিন্তু হয়ে যায় এই কোশ্চেনগুলো। তাহলে এটা কি করে সলভ করবে দেখো। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বড় নাম্বার রয়েছে,
ঠিক আছে? এখানে আমি একটা 65 নাম্বার পাচ্ছি, মানে মোটামুটি ঠিকঠাক নাম্বার পাচ্ছি। এবার দেখো আমাকে এখানে অলওয়েজ টার্গেট করতে হবে ভাগটাকে। এই ভাগ পোরশন যেই জায়গাটাতে আছে, সেই জায়গাটাকে আমাকে এখানে টার্গেট করতে হবে যে ভাগ দিয়ে আমি কি করে এটা সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে তুমি দেখো, আমি এই ফার্স্ট অপশনটা, চলো আমি দেখতে পাচ্ছ তুমি এখানে অ্যান্সার হয়ে রয়েছে। ফার্স্ট অপশনটাকে ইগনোর করো। সেকেন্ড অপশনটাকে ট্রাই করো। তুমি দেখো এই 25, তুমি যদি 25 দিয়ে এখানে 5 দিয়ে ভাগ করে দেখো, ভাগ তোমার কেটে যাচ্ছে, তাহলে ডেফিনিটলি আমার এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। ঠিক আছে? এটাও অ্যান্সার হতে পারে। বাট এখানে দেখো এবার গুণ পোরশনটাতে চলে আসো। ভাগার গুণে, আমি সরি গুণটা বলতে ভুলে গেছি। গুণ পোরশনটাতে আমাকে খেয়াল করতে হবে। তুমি যদি এই যে এই নাম্বারটা রয়েছে 1105 এর সাথে তুমি যদি এই 65কে গুণ করো, তুমি এখানে দেখতে পাচ্ছ একটা হিউজ, বিশাল বড় একটা নাম্বার চলে আসবে। ঠিক আছে? বিশাল বড় নাম্বার চলে আসবে। বাট আমার এই পোরশনটাতে কি যদি মানে ভাগ যদি থেকে থাকে, তাহলে আমার কি হবে, এই বড় নাম্বারটাকে আমি কি কাটতে পারবো কি 835 দিয়ে। তাহলে আমার এখানে কি ভাগ থাকতে হবে, মানে গুণের পরে আমাকে ভাগ থাকতে হবে। বাট গুণের পরে এখানে মাইনাস রয়েছে, ভাগ নেই। তার মানে এটা একটা অনেক বড় নাম্বারে মানে পরিণত হবে। তাহলে সেই দিক থেকে কি হবে, আমার এই যে সেকেন্ড অপশনটা, সেটা আমার অ্যান্সার হবে না। দেখো আমি এই জিনিসটা যে চেক করতে বলছি তোমাকে, তোমার এগুলো কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু তোমার মাইন্ড থেকে এই জিনিসগুলো খুব ফাস্ট কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে? বাট তোমাকে চেক এইরকমভাবে করতে হবে, পুরোপুরি ক্যালকুলেশন করে চেক করার থেকে তোমার এইভাবে চেক করা অনেক বেশি বেটার। ঠিক আছে? কিছুটা তো ইজি হয়, কিছুটা তো টাইম মানে কম পড়ে এই জায়গাটাতে। এবার দেখো পরের কোশ্চেনটাতে আসি। দেখো এখানে কি দেখতে পাচ্ছ যে হ্যাঁ ভাগ চিহ্ন রয়েছে। এবার দেখো এখানে মাইনাস আর গুণ চিহ্নটা রয়েছে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখো ঠিক আছে, এখানে আমার কি রয়েছে, এই 5 রয়েছে, মানে আমি এখানে প্লাস পাচ্ছি, আর এখানে আমি কিন্তু গুণ চিহ্ন পাচ্ছি। ঠিক আছে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গাটাকে, মানে তুমি যদি এই 835 এর সাথে 25কে গুণ করো, তাহলে এটা একটা বিশাল বড় নাম্বার আসবে। তাহলে ডেফিনেটলি আমার এই যে এইখানে লাস্ট এই যে সেকশনটা আছে, এখানে ভাগ থাকতে হবে, অথবা আমার এই জায়গাটাতে ভাগ থাকলে কিছু একটা হলে হতে পারে হয়তো। ঠিক আছে? ক্লিয়ার করে বলা যাচ্ছে না। বাট তুমি দেখো এইখানে তোমার ভাগ নেইও, এখানে এখানে মাইনাস রয়েছে, ভাগ সব থেকে প্রথমে রয়েছে, মানে ভাগ আমার এখানে বসছে। চলো এটা তো ঠিক আছে, এটা আমার হওয়াটা খুব বেশি পসিবল। বাট বাকি জায়গাতে কিন্তু আমার এই যে এখানে একটা বড় একটা ক্যালকুলেশন চলে আসছে, যেটা কিন্তু আমি ভুল করে এই 727 পৌঁছতে পারবো না। তাহলে আমি এত বড় ক্যালকুলেশন করার কোনো মানেই হয় না। তো সেদিক থেকে আমার কি এইটাও কিন্তু অ্যান্সার না। ঠিক আছে? এখন আমার এটা আর এটা পড়ে রয়েছে। চলো আমি এখান থেকে তোমার আবার এটাকে মুছে দিয়ে সলভ করে দেখাচ্ছি যে না, কিভাবে তুমি এখানে অ্যান্সারে পৌঁছাতে পারবে। দেখো এইখানে আমি এই অপশনটা এবার তুলছি। এই অপশনটা তুলতে গেলে আমার ফার্স্টে কি আছে, এখানে আমার প্লাস বসছে। ঠিক আছে? এবার দেখো এইখানে ভাগ আছে, মানে 65 পরে এখানে ভাগ আছে। তাহলে কি আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, 65 ডিভাইডেড বাই 835, আমার এখানে এটা বসছে। তারপর এখানে কি আছে, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। জিজ্ঞাসা চিহ্নের পরে যদি গুণ থাকে, জিজ্ঞাসা চিহ্নের পরে মানে যদি গুণ থাকে, তাহলে আমি এটার সাথে এই যে এখানে যেটা বসলো 65 ডিভাইড বাই এটা ইন্টু যদি আমি 25 করি, তবে কি আমার এটা কিন্তু কাটাকুটি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো সেদিক থেকে দেখো আমার এখানে গুণ থাকলে এটা একটা লজিক্যাল অপশন হতো। বাট এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে, গুণ নেই। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ কি এখান থেকে আমার ভাগটা কি চলে আসছে, ফ্র্যাকশনে। 65 দিয়ে তুমি এটাকে কাটবে, দেখবে আমার 1/সামথিং, 1 কি মানে উপরে কিছু একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা থেকে যাচ্ছে, মানে ফ্র্যাকশন আমার এখানে কিন্তু বর্তমান থাকছে। তো ফ্র্যাকশন যখন বর্তমান থাকছে আর আমার এখানে অ্যান্সার গোটা গোটা আছে, তাহলে কি এটাও আমার কাছে অ্যান্সার না। তখন ডেফিনেটলি তোমাকে ফার্স্ট অপশন তুমি এটাই ট্রাই করবে। আর এটা ট্রাই করলে এটা মিলবেই, কারণ আর বাকি কোনো অপশন নেই, আমি কেটে ফেলেছি আগেই। এটা আমার কাছে অ্যান্সার আসবে। ঠিক আছে? এইরকমভাবে আমাকে চেক করতে হবে। এবার তুমি যদি অপশনের থ্রুতে চেক করতে করতে যাও, এটা তোমার ফার্স্ট অপশনেই ছিল, তোমার এখানে লাগ ভালো ছিল, তোমার এখানে অ্যান্সার তুমি ডাইরেক্ট ফার্স্ট অপশনে পেয়ে যেতে। বাট এইরকমভাবে সেমভাবে তুমি যদি লাস্ট অপশনে যেতে, বা হয়তো 3 নম্বর অপশনে যেতে, তখন তোমার কি হতো, তখন তো টাইম লাগতে পারতো না এরকম ভাবে। তো সেই দিক থেকে আমাকে এইরকম ভাবে যে অ্যাপ্রোচটা আমি তোমাকে এখন বললাম, এটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে তোমাকে এক্সামের কোশ্চেন সলভ করতে হবে। চলো পরবর্তী দেখো, এই কোশ্চেনটা দেখো হয়তো, দেখো এই কোশ্চেনটা কি করে সলভ করবে। দেখো এখানে কি রয়েছে, 12 রয়েছে, এখানে কি আছে 16 রয়েছে, এখানে 2 আছে। তাহলে আমার এটা কি এই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে, সেটা আমাকে আগে খুঁজতে হবে। দেখো দেখে আমার এটা মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে। তোমার দেখে কি মনে হচ্ছে যে এটা কোন দিকে যেতে পারে, তোমার গাট ফিলিং কি বলছে যে দেখে না এটা কোন দিকে যেতে পারে। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ 5 আর 2 যোগ করে কিন্তু আমার 7 হচ্ছে। দেখো যোগ করে কিন্তু আমি এখানে 7 পেয়ে গেলাম। তাহলে কি এটা এইদিকে হতে পারে, চান্স তো রয়েছে খুব বিশাল। আবার দেখো তুমি এখানে 12 সাথে 25 যোগ করে, তুমি 12 সাথে 25 যোগ করে তুমি কিন্তু এখানে পৌঁছাতে পারবে না। 37 হচ্ছে, হলো না আমার এখানে। আচ্ছা 37 হচ্ছে, হলো না। বাট আমার এখানে ছিল কত, 51। তাহলে কি করে আমি 51 তো পৌঁছতে পারি, চাপ আছে এই কোশ্চেনগুলো করা। ঠিক আছে? তো সেই দিক থেকে এই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে তুমি ধরতে যখন পারছো না এই কোশ্চেনের ক্ষেত্রে, তখন আমাকে এই কোশ্চেনটা কি করতে হবে, আমাকে এটা মার্ক ফর রিভিউ করে বেরোতে হবে। বাট আমি বলছি এখানে তোমার লজিকটা কি লেগেছিল। দেখো এখানে কত রয়েছে, 12 রয়েছে, এখানে কত রয়েছে 16। 12 থেকে 16 মধ্যে গ্যাপ কত, 4 গ্যাপ। এই 4টা এলো কোথা থেকে, মাথায় আনতে হবে 4টা এলো কোথা থেকে। এই যে এখানে 2 পড়ে আছে, 2 এর স্কোয়ার যদি আমি করে দিই, তবে তো আমি 4 পাচ্ছি। আচ্ছা চলো ঠিক আছে। এখানে দেখো 50 রয়েছে, এখানে 25 রয়েছে, 50 আর 25 মধ্যে গ্যাপ কত, 25 গ্যাপ রয়েছে। তাহলে এই 25টা এলো কোথা থেকে, 5 যদি আমি স্কোয়ার করে দিই, তবে তো আমি এখানে 25 পাচ্ছি। তাহলে কি এই 25 সাথে এই 25টা যোগ করে আমার কিন্তু এখানে এইটা 50 তৈরি হচ্ছে।
ক্লিয়ার হলো? তাহলে দেখো এখানে আমি 7 স্কোয়ার করবো প্লাস আমি 51 যোগ করবো, তাহলে 7 স্কোয়ার হচ্ছে কত 49, আর 51 যদি আমি যোগ করি তাহলে আমার এখানে কত আসবে অ্যান্সার 100 চলে আসবে। তাহলে এখানে আমার কি বসবে, এখানে আমার 100 বসবে। ঠিক আছে, অপশন আমি তুলে নিয়ে আসতে পারিনি, এরকমভাবে কোশ্চেনটা শুধুমাত্র তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এইরকমভাবে আমার এখানে এই লজিকটা ছিল। বাট আমার উদ্দেশ্যটা কি, তোমাকে এই কোশ্চেনটা সলভ করানো। দেখো এক্সাম হলে এই ধরনের কোশ্চেন এলে আমি সেকেন্ড অ্যাটেম্পটে করবো, ফার্স্ট অ্যাটেম্পটে করবো না, আমার টাইম চলে যেতে পারে। ফার্স্ট অ্যাটেম্পটে একবার দেখে যদি তোমার অ্যান্সার চলে এলো, ফার্স্ট লজিকের কাজ হয়ে গেল, দেন খুব ভালো কথা। আর যদি না আসে তাহলে তুমি এটাকে সেকেন্ড অ্যাটেম্পটে করবে। পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, এইগুলো একটা ইজি ইজি কোশ্চেন, এগুলো তোমরা ছেড়ে চলে আসছো। কি বলেছে, একটি বৃত্তাকার দৌড়ের ট্র্যাক। এবার দেখো তুমি যখন একটা ট্র্যাক দেখেছো বৃত্তাকার দৌড় হচ্ছে, মানে রেসের অঙ্ক তোমার করা নেই, প্র্যাকটিস করা নেই, তুমি হয়তো ভুলে যাও। জেনারেলি এইটাই হয়ে থাকে রেসের অঙ্কর ক্ষেত্রে, মানে এই ধরনের কিছু অঙ্ক থাকে, আমি বললাম না কিছু চ্যাপ্টার্স থাকে যেগুলো আমাদের মাথাতে থাকে না, বেরিয়ে যায়। তো এই ধরনের রেসের অঙ্কগুলো একটু কম আসে, বাট যখন এক্সাম হলে চলে আসে হুট করে, তখন কিন্তু আমার এখান থেকে কোশ্চেন, ইজি কোশ্চেন ছাড়া চলে যায়। এই কোশ্চেনটা সলভ কি করে করতে হবে, দেখো এত মিটারের একটা ট্র্যাক রয়েছে, পি এবং কিউ দৌড়চ্ছে। এবার এরা দৌড়চ্ছিল কোন স্পিডে, 36 কিমি পার আওয়ার এবং 63 কিমি পার আওয়ার বেগে, মানে বেগে দৌড়চ্ছিল। যদি তারা বিপরীত দিকে, তাহলে কি, এই হচ্ছে সার্কুলার ট্র্যাক, একজন দৌড়চ্ছে এই দিকে এবং একজন দৌড়চ্ছে এই দিকে, দুদিকে দৌড়চ্ছে। গোটা ট্র্যাকের যে লেন্থ রয়েছে সেটা হচ্ছে কত, এত মিটার রয়েছে। ঠিক আছে, এত মিটার এখানে এদের লেন্থ রয়েছে। তাহলে এবার কি বলেছে, তারা মানে তবে তারা প্রথমবার কখন আবার ট্র্যাকে মিলবে, মানে আবার তারা কোন টাইমে তারা একসাথে মিলবে, এই দিক দিয়ে দৌড়চ্ছে, এই দিক দিয়ে দৌড়চ্ছে, কোনো না কোনো একটা পয়েন্টে তো তারা আবার এখানে গিয়ে পৌঁছাবে, এখানে গিয়ে পৌঁছাবে, তাদের তো একটা মিট হবে। তাহলে এই টাইমটা কতক্ষণ পর হবে সেটা বলতে চেয়েছে। তাহলে কি, দুদিকে বিপরীত দিকে দৌড়েছে, তাহলে কি আমার এখানে এই দুটো কি হবে, যোগ হবে। তাহলে যখন যোগ হয়ে যাচ্ছে দুজনের রিলেটিভ স্পিড যখন যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে এখানে 9, এখানে 9 মানে 99 থাকছে, এখানে 99 কিমি পার আওয়ার। আর এটা কিসে দেওয়া আছে, এটা মিটারে দেওয়া আছে। তাহলে কি, আমি ডেফিনেটলি এই 1100কে আমি এখানে ভাগ করবো কত দিয়ে, 99 দিয়ে। বাট 99টাকে কি করতে হবে, আমাকে এখানে কিমি পার আওয়ারে পরিণত করতে হবে, সরি কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তো সেদিক থেকে তুমি যদি এটা 9 দিয়ে কাটো, 9 দুগুণি 18, 9 11 99, নিচের এই যে এই দুইটা পড়ে আছে, আচ্ছা থাক আপাতত, এই 11 দিয়ে আমি এটাকে কাটি, তাহলে এখানে কত পড়ে রয়েছে 100। 5 দিয়ে আমি 100কে কাটলে কত থাকছে, 20 থাকছে। তাহলে দেখো নিচের দুইটা এখানে আছে, এটা উপরে উঠে চলে যাবে, তাহলে কত, 20 × 2, আমার এখানে অ্যান্সার কত আসবে, 40 সেকেন্ড আমার এখানে অ্যান্সার আসবে। ঠিক আছে, এই 40 সেকেন্ড একটা ইজি কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা তোমাদের কনসেপ্ট যখন সামান্য, মানে ইজি কনসেপ্ট তোমাদের যখন ক্লিয়ার থাকে না, তখন এই কোশ্চেনগুলো ভুল হয়। ঠিক আছে, তো এই কোশ্চেনের কনসেপ্টগুলো একটু রিভিশন করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এটা একটা কোশ্চেন এসছে কি, কুম্ভ মেলাকে নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো দেখো প্রত্যেকটা রিলেটেড। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কুম্ভ মেলা নিয়ে, রিসেন্টলি তোমরা দেখতে পেলে যে কুম্ভ মেলা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। বাট কুম্ভ মেলা থেকে যে আমাদের এই একটা 2017-র একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তুলে দিবে, 2017-র যে কারেন্ট অ্যাফেয়ার্স যে চলে আসতে পারে, সেটাও কিন্তু তোমরা কেউ জানো না। এটা আমার কাছে একটা ফ্যাক্ট হয়ে গেছে। মানে ইউনেস্কো কোন টাইমে এটাকে তালিকাভুক্ত করেছিল, সেই ধরনের কিছু একটা কোশ্চেন। তো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো, আমি জাস্ট বলতে চাইছি যে কি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে শুধুমাত্র উপর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটা পড়লে হলো না, তার সঙ্গে আমাকে এই ফ্যাক্টগুলো পড়তে হবে। তো এই জন্য আরও মক টেস্ট দিতে বলি, যেন এই ধরনের কোশ্চেনগুলো সেখান থেকে তোমরা পেতে পারো, আইডিয়া পেতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী দেখো, এই কোশ্চেন দেখলাম অনেক স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনটা ভুল করেছিল। ঠিক আছে, এরকম টাইপের আরও একটা কোশ্চেন আছে, ওটা আমি নিয়ে আসিনি, এটা জাস্ট আমি তোমাদের সলভ করে বলে দিচ্ছি। বেসিক্যালি তোমাকে কি করতে হবে, এই নিচে যেগুলো পড়ে আছে এটাকে তোমাকে র্যাশনালাইজ করতে হবে, মানে এটাকে সমানের মানে দাগের উপরে তুলতে হবে। ঠিক আছে, উপরে যখন তুমি তুলবে, তুমি আগে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে কিন্তু এখানে আমার 5 রয়েছে। তাহলে প্রত্যেকটাতে যখন 5 রয়েছে, তাহলে আমি আগে কি করি, 5টাকে আমি আগে কমন নিয়ে নিই। কমন নিয়ে নেওয়ার পরে কি থাকছে, উপরে 1 চলে এলো, 5 তুমি কমন নিচে 1 চলে আসার পরে এই √2 + 1। ঠিক আছে, এখানে আবার প্লাস থাকছে, যেহেতু আমি 5টা কমন নিচ্ছি, তাহলে কি এই 5টা উঠে গিয়ে আমার এখানে কি থাকবে, 1 থাকবে। এখানে কি থাকবে, √3 + √2, এইরকমভাবে বসবে। এবার দেখো এইরকমভাবে যখন আমাদের এই কোশ্চেনগুলো থাকছে এইগুলো, তাহলে এবার দেখো এই কোশ্চেনটাকে সলভ কী করে করতে হবে। এটা তো মানে অনেক দূর অব্দি গিয়েছে। ঠিক আছে, এইখানে দেখো 1 থেকে শুরু হয়েছিল, এবার এখানে 120 পর্যন্ত গিয়েছে, মানে অনেক দূর অব্দি গিয়েছে এটা। তাহলে এতটা তো সলভ করা সম্ভব নয়, তার মানে আমাকে জানতে হবে যে কিছু না কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে এখানে। তাহলে কী কাটাকাটি হচ্ছে, এটাকে তুমি এবার র্যাশনালাইজ করো, মানে উপরে তোলো। র্যাশনালাইজ করা মানে কি, এখানে যে সাইনটা আছে, সাইনটা তুলে দিয়ে তুমি উপরে জাস্ট লিখে দাও। সাইনটা তুলে দিয়ে তুমি যদি এখানে উপরে লিখো, 1 রয়েছে, তো তাহলে গুণ হয়ে একই থাকবে, কোনো রকম কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমি যদি এখানে তুলে দিই, √2 - 1 পড়ে থাকছে উপরে, আর নিচে মানে ওপর নিচে বেসিক্যালি কি হচ্ছে, ওপর নিচে আমি এই √2 - 1 দিয়ে গুণ করছি, নিচেও আমি এই √2 - 1 দিয়ে গুণ করছি। এবার ওপর নিচে যখন গুণ করছি, তাহলে এই √2 আর এই √2 কি হচ্ছে, মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এই ফর্মুলাটা, এটা a + b × a - b এর ফর্মুলা দেখতে পাচ্ছি। তাহলে a² - b² এর ফর্মুলা এটা। তাহলে a² - b² যখন হচ্ছে, তাহলে কি √2² হচ্ছে কত, 2, এখানে মাইনাস কত থাকছে, 1 থাকছে। তাহলে নিচে কত থাকলো, নিচে আমার এখানে 1 পড়ে থাকছে। তুমি এখানেও দেখো, এই যে এখানে তুমি এটাকে তুলবে, আমি জাস্ট এটা সলভ করছি, মানে এই পোর্শনটা সলভ করছি। এটা সলভ করলে কি হবে, তোমাকে এখানেও গুণ করতে হবে কত, √3 - √2 দিয়ে গুণ করবে। তাহলে তুমি ওপরেও এই √3 - √2 দিয়ে তুমি যখন এখানে গুণ করছো, তখন তোমার এখানে কি থাকছে, এই 1-এর সঙ্গে গুণ হয়ে আছে, মানে 1 থাকা না থাকা তো কোনো ব্যাপার নেই। তাহলে উপরে আমার এটাই পড়ে রয়েছে। নিচে তাহলে কি হচ্ছে, আমি যদি এটাকে পুরোটা সলভ করি, তাহলে কি হচ্ছে, এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন। তাহলে সেমভাবে আমি এটা কি পাচ্ছি, a + b × a - b, তাহলে কি a² - b² এর ফর্মুলা। তাহলে আমি a² মানে হচ্ছে কি, মানে √3 এর স্কোয়ার
যদি আমি এখানে করি তাহলে আমার এখানে কি পড়ে থাকছে, ডাইরেক্ট 3 পড়ে থাকছে এখানে, ঠিক আছে। মাইনাস এখানে কি √2 এর স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে কি আমার এখানে ডাইরেক্ট 2 পড়ে থাকছে। তাহলে তুমি দেখো 3 - 2 মানে নিচে আমার এখানে একই পড়ে থাকছে, বারবার প্রত্যেকটা কেসে 1 পড়ে থাকছে। বাট ওপরটা কি হচ্ছে, ওপরটা যদি আমি এখানে যদি সলভ করে দেখাই তাহলে ওপরটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে √2 এখানে রয়েছে, -1 রয়েছে এখানে, নিচে যখন প্লাস থাকছে তাহলে ডেফিনেটলি উপরে আমার এই জায়গাটাতে কি তৈরি হবে, এখানে প্লাস তৈরি হবে। তারপর এখানে এই জিনিসটা √3 - √2 হয়ে থাকবে। তাহলে দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ, তুমি দেখো এখান থেকে -√2 আর এই +√2 কিন্তু কেটে গেল, এখানে আমার মানে জাস্ট 1 পড়ে রয়েছে, -1 পড়ে রয়েছে, ঠিক আছে। এইরকম ভাবে তুমি দেখবে এখানে +√3 আসছে, পরেরটা তুমি যখন সলভ করবে, এটা যখন তুমি সলভ করবে তখন তুমি দেখতে পাবে যে এখানে আমার কি চলে আসবে, যে এই এই মানে √4 আসবে, -√3 চলে আসবে। তাহলে দেখো এইখানকার এই -√3 আর এই +√3 কেটে যাবে, বারবার কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে কেটে যাবে, কেটে গিয়ে আলটিমেটলি কি পড়ে থাকছে এখানে, কেটে গিয়ে আলটিমেটলি আমার এখানে পড়ে থাকবে এই 5, এই ব্র্যাকেটে তারপরে আমার নিচে কিছু পড়ে থাকছে না, কারণ নিচে আমার অলওয়েজ 1 তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি উপরে 5 পড়ে রয়েছে, আর এখান থেকে আমি কি পাচ্ছি, -1 পড়ে থাকছে, আর শেষে গিয়ে প্লাস আমি এখানে √121 পড়ে থাকবে, ঠিক আছে। মানে এই জিনিসটা, এটার প্রথমটা আর এটার লাস্টেরটা পড়ে থাকবে গিয়ে এইখানে, ঠিক আছে। তবে এইখানকার সাইনটা মাইনাস হচ্ছে, কারণ কি পরের সাইনটা মাইনাস হচ্ছিল, দেখো পরের সাইনটা এই শেষে যে থাকছিল তার সঙ্গে সাইন মাইনাস হচ্ছিল, শেষে যে থাকছিল তার সঙ্গে সাইনটা মাইনাস হচ্ছিল, ঠিক আছে। তো এইরকমভাবে এটা পড়ে থাকবে। তাহলে এটাকে তুমি যখন এবার সলভ করবে, 5 এখানে কত থাকছে, -1 থাকছে, প্লাস কত থাকছে 11 পড়ে থাকছে। তাহলে এখানে কত থাকলে, ওপরটা এখানে -1 + 11 মানে এটা আমার কেটে গিয়ে কি থাকছে, আলটিমেটলি 10 পড়ে থাকছে, তাই তো। তাহলে 5 × 10 = 50 আমার এখানে অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এই ছিল 50 অ্যান্সার। এইভাবে এটাকে সলভ করতে হয় আমি বললাম, যদি এখানে সলিউশন দেওয়া ছিল, বাট স্টিল আমি বলে দিলাম যে কিভাবে কি সলভ করতে হবে না করতে হবে একটু তাড়াতাড়ি, কারণ এগুলো আমাদের নর্মাল অ্যানালাইসিসের পার্ট একটা, ঠিক আছে। এখানে আমি বোঝানোর কোনো কিছু দরকার নেই, ডাইরেক্ট আমি চাইলে তোমাকে এখন সলভ করে দিতে পারতাম, বাট মনে হলো যে এই কোশ্চেনটা হয়তো অনেকে পারবে না, তো সেদিক থেকে আমি একটু বেসিকটা বললাম, বাট পুরোপুরি বেসিকটা আমাকে ভালো মতো বোঝাতে গেলে আরও অনেকটা টাইম লাগবে। তো বাট আমি মোটামুটি ওভারঅল একটু বলে দেওয়ার চেষ্টা করলাম, যেটা অনেকে বুঝতে পেরে যাও। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এটা কি হচ্ছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন পড়তে হবে। নেক্সট কোশ্চেন আসছি, দেখো এটা কি বলেছে, একটা এই আমাদের কে কি বাজায় না বাজায় সেখান থেকে আমাদের কোশ্চেন আসছে, আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ফ্রিকোয়েন্ট কোশ্চেন, যেগুলো প্রত্যেকবার এক্সামে আসতে থাকে। তাহলে এইখান থেকে আমার কোশ্চেন ছাড়া যাচ্ছে, মানে আমার এইখানকার এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, ইনফ্যাক্ট এইগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে প্রত্যেকটা এক্সামে কোশ্চেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কে কোন বাদ্যযন্ত্র বাজায় না বাজায় সেই জিনিস জায়গা থেকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো। এবার এই কোশ্চেন যখন আমি রেশিওর কোশ্চেন করেছিলাম তখন কি আমি তোমাদের সলভ করাইনি? দেখো এখানে আমাদের কি রয়েছে, 3টে দিয়ে রয়েছে, 3টে দিয়ে আমার এখানে একটা কোশ্চেন কিন্তু সলভ করানো ছিল। আমি বললাম কি, যা আমি পড়াচ্ছি তার মধ্যে থেকে তোমরা পাবে, যে যে চ্যাপ্টারগুলো এখন অবধি কমপ্লিট হয়ে গেছে ওর মধ্যে থেকে কোশ্চেন থাকবে। তোমার এখানে 3টে দিয়ে কোশ্চেন সলভ করার দরকার নেই, 2টো দিয়ে কোশ্চেন সলভ করে। কি বলেছে, 3টি ব্যাগে মার্বেলের সংখ্যা হচ্ছে কত, এত ইস্টু এত ইস্টু এত, এই অনুপাতে রয়েছে। যদি প্রতিটি ব্যাগে 12টি মার্বেল যোগ করা হয় তবে অনুপাত পরিবর্তিত হয়ে এত হয়ে যায়। তাহলে শুরুতে মোট মার্বেলের সংখ্যা কত ছিল? তাহলে এবার দেখো এটা আমি সলভ কি করে করবো, দরকার নেই 3টে রয়েছে, আমি মাত্র 2টো নিয়ে সলভ করবো। এখানে কত রয়েছে, আমি 2:3 নিয়ে কাজ করি, এখানে আমি 8:11 নিয়ে কাজ করি, বাকি আমার 3টে নিয়ে কাজ করার দরকার নেই। তাহলে 2:3 এখানে হচ্ছে কত, 8:11। আমার এখানে গ্যাপ কত, আমার এখানে গ্যাপ তৈরি হচ্ছে 6-এর গ্যাপ। এখানে আমার গ্যাপ কত তৈরি হচ্ছে, এখানে আমার গ্যাপ তৈরি হচ্ছে 8-এর গ্যাপ। তাহলে গ্যাপ সমান নেই, তাহলে আমাকে এখানে আগে কি করতে হবে, গ্যাপ সমান করতে হবে। তাহলে এখানকার আর এখানকার ডিফারেন্স দিয়ে একে অপরকে গুণ করতে হবে। তাহলে এখানকার ডিফারেন্স হচ্ছে কত, 1-এর ডিফারেন্স, তাহলে আমি নিচে কত করব, 1 দিয়ে গুণ করব। এখানকার ডিফারেন্স কত, 3-এর ডিফারেন্স, তাহলে কি উপরটাকে আমি কি 3 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে, 3 দুগুণী 6 3 তিরিকে 9, নিচে কত থাকলে 8-একে 8 11-কে 11। তাহলে এখানে গ্যাপ কত হয়েছে, এখানে 2-এর গ্যাপ চলে এসেছে, এখানে গ্যাপ কত এসেছে, 2-এর গ্যাপ চলে এসেছে। এই 2-এর গ্যাপ সমানই কত বলেছে, কতগুলো মার্বেল যোগ করা হয়েছে, 12টা মার্বেল যোগ করা হয়েছে। কোথায় ছিল, এই যে এখানে ছিল, 12টা মার্বেল যোগ করা হয়েছে। তাহলে 2-এর ভ্যালু হচ্ছে কত, ভালো, তাহলে 12। তাহলে আমার এখানে x এর ভ্যালু কত চলে এলো, ডাইরেক্ট 6 পেয়ে গেলাম আমি এখান থেকে, এই 6 দুগুণী 12 এইভাবে কেটে। তাহলে শুরুতে কতগুলো মার্বেল ছিল সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে শুরুতে কতগুলো মার্বেল ছিল, এইগুলো আমার শুরুতে ছিল, বাট কি করেছি আমি, রেশিওটাকে পরিবর্তন করেছিলাম না, 3 দিয়ে গুণ করে। 3 দিয়ে গুণ করে যখন রেশিও পরিবর্তন করেছিলাম তখন আমার এটা এখন কারেক্ট রেশিও হয়ে গেছে, আর এটা কেটে গেছে। তাহলে আমি এখানে 2টো নিয়েছিলাম, যদি আমাকে 3টে নিতে হতো, পরেরটাকে নিতে হতো, তাহলে এটাকে আমাকে গুণ করতে হতো। তাহলে সেদিক থেকে প্রত্যেকটাকে যখন 3 দিয়ে গুণ করেছিলাম, তাহলে ডেফিনেটলি এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিই। তাহলে আমার এখানে কত থাকছে, 4 আর 3 আর 2 মানে 9টা ছিল। তাহলে ডেফিনেটলি 3 দিয়ে প্রত্যেকের সাথে গুণ হয়েছে, তাহলে 3 দিয়ে গুণ হলো, প্লাস আমি এখানে x এর যে 6 পেলাম, তাহলে এই 6 দিয়ে আমি এখানে গুণ করে দিলাম। তাহলে আমার এখানে কত থাকছে, এখানে আমার চলে আসছে, দেখো 3 6 18, আর 18 × 9 হচ্ছে কত, 18 × 9 মানে 162 চলে আসছে, ঠিক আছে। তাহলে এই 162 অ্যান্সার এখান থেকে আমরা এইভাবে বার করতে পারতাম, এটা ইজিলি পুরোপুরি আমাকে 3টে কোশ্চেন দিয়ে সলভ না করে আমি এখানে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে এইভাবে যেতে পারতাম। এবার দেখো তোমরা যারা এইরকমভাবে সলভ করছো না, এই কোশ্চেনগুলো করতে গিয়ে টাইম নিয়ে ফেলছো, তাহলে সেদিক থেকে অসুবিধা হবে, এক্সাম হলে তুমি কভার করতে পারবে না পুরোপুরি পোর্শনগুলো। পরবর্তী কোশ্চেন আসে, দেখো এই কোশ্চেনটা আমি অনেক স্টুডেন্টকে দেখলাম যে অনেকে হয়তো এই কোশ্চেনটা ভুল করে বসে আছে। একটা ইজি কোশ্চেন, বাট স্টিল জানি না কেন ভুল করছে। এটা কি বলেছে, নিচের চিত্রে আয়তক্ষেত্রটি প্রতিবন্ধিত করছে সাংবাদিক, মানে আয়তক্ষেত্র কোথায় রয়েছে, এইটা, এটা হচ্ছে কি জার্নালিজম, ঠিক আছে। আমি দন্তে স লিখছি, সাংবাদিক, ঠিক আছে।
সাংবাদিক আমি এস লিখলাম, ঠিক আছে। এই বৃত্ত, বৃত্ত কি হচ্ছে গীতকার, বৃত্ত কোথায় হচ্ছে এই যে বৃত্তকার, এই বৃত্তটা হচ্ছে কি গীতকার, আমি গ লিখলাম, ঠিক আছে, গীতকার বলে আমি গ লিখলাম। এই ত্রিভুজটি কি হচ্ছে যে কি কুমোরদের, ত্রিভুজ কোথায় রয়েছে এই যে এখানে ত্রিভুজ রয়েছে, তাহলে ত্রিভুজ হচ্ছে কি কুমোর, মানে আমি কে লিখলাম, ঠিক আছে। এবার এখানে কি বলেছে বর্গাকারটি ইউরোপকে, ঠিক আছে, চলো এই যে এই বর্গাকার রয়েছে এটা কি হয়েছে ইউরোপ, যারা ইউরোপে বসবাস করে তাদেরকে এখানে রিপ্রেজেন্ট করছে। এবার কি বলেছে কোন অক্ষরগুলোর সেটটি ইউরোপীয়দের প্রতিনিধিত্ব করে যা কুমার নয়। আচ্ছা দেখো ইউরোপীয়দের প্রতিনিধিত্ব করে মানে আমাকে এই বক্সটা নিতেই হবে, এটা আমাকে নিতেই হবে, বাট কুমোর নয়, কুমোর মানে হচ্ছে কি কে, মানে এই ত্রিভুজ নয়, ত্রিভুজ নয়। তাহলে দেখো আমাকে এখানে শুধুমাত্র এই দুটো দিয়ে কন্ডিশন দিয়েছে, এটা দিয়ে কন্ডিশন দিয়েছে, ঠিক আছে। বাকি আমাকে আর কোনো কিছু দেখতে বলেনি, তাহলে বাকি আমি জিনিস দেখবো না, কোনো কিছু দরকার নেই। দেখবো না মানে কি নেবো না তা না, আমি দেখবো না, দেখার প্রয়োজন নেই আমার, আমাকে শুধু দেখতে হবে এই দুটো জিনিস। আমাকে এই ত্রিভুজের মধ্যে যারা রয়েছে এরা কিন্তু বাদ, বাকি আমার এই বক্সের মধ্যে যারা রয়েছে প্রত্যেকে আমার কিন্তু তাহলে এখানে অ্যান্সার হবে। তাহলে কি এ মানে এটার এটা মানে জিবি আমার কাছে এখানে অ্যান্সার হবে। তাহলে জিবি কোথায় রয়েছে এখানে রয়েছে, এটা একটা ইজি কোশ্চেন ছিল, ইজি একটা অ্যান্সার করা যেতে পারতো, এই কোশ্চেনগুলো তোমরা ছেড়ে আসছো। তাহলে আমি এখান থেকে জাস্ট কয়েকটা কোশ্চেন নিয়ে এসে তোমাদের বোঝাতে চাইলাম কোন কোন জায়গায় ভুল করছো। আমি এতগুলো কোশ্চেন নিয়ে আসলাম, এর মধ্যে ম্যাথের কোশ্চেন প্রচুর রয়েছে। এবার দেখো জিকের কোশ্চেনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনটা দেখতে পেলাম যে ম্যাক্সিমাম রয়েছে, আরও প্রচুর ছিল, আমি নিয়ে আসিনি সমস্ত কোশ্চেন, অত নিয়ে আসা পসিবল না অ্যানালাইসিসের জন্য। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে তুমি যেখান থেকে পড়ছো পড়ো, ঠিকঠাক জায়গা থেকে পড়ো, বাট কোশ্চেন কি করে সলভ করবে না করবে সেই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। ভুলভাল টেকনিকে কোশ্চেন সলভ করতে লাগলে আমাদের এক্সাম হলে মানে তুমি টাইম পাবে না এরকমভাবে। এই কোশ্চেনগুলো তুমি যদি এখন নর্মাল ওয়েতে সলভ করতে যাও এক্স এক্স ধরে, তাহলে অনেকটা টাইম লাগতে পারে, ঠিক আছে। দেখো এক্স ধরা টেকনিক আমাদেরও, ঠিক আছে, আমরাও ধরি, বাট দুটো দুটো নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে তুমি তিনটে নিয়ে কাজ করতে গেলে তোমার এখানে টাইম চলে যাবে। ওকে, তো সেই দিক থেকে তোমাকে শেখানোর ধরনটা একটা ম্যাটার করে যায়। আর প্রত্যেকটা জিনিসই আমি এইগুলো আমাদের যে রেশিওর ব্যাচ মানে আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে আমি প্রত্যেকটা জিনিস পড়িয়েছি ভালো মতো করে। তো যে যেখান থেকে পড়ছো আমি জাস্ট একটাই বলতে চাইছি সঠিক ওয়েতে পড়ো, এক্সাম হলে যেন তোমরা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে যেন মানে কোশ্চেন সলভ করতে পারো। এটাই হচ্ছে আমার এখানে উদ্দেশ্য, কি কি ভুল হতে পারে না হতে পারে একটা স্টুডেন্টের সেই জিনিসগুলো তুলে ধরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।